বর এসেছে চারিদিকে এত হইচই এত আনন্দ কোনো কিছুই ছুতে পারছে না হিয়াকে। সে বরকে দেখে নিস্তব্ধ হতবাক হয়ে গেছে। চাচাতো বোনের হবু স্বামী হিসেবে যে মানুষটা তার সামনে রয়েছে সে আর কেউই নয়, বরং তারই প্রেমিক জুবাইয়ের তিহান রাজ। হিয়ার সব কিছু এলোমেলো লাগছে। কি হচ্ছে এখানে তার কিছুই বুঝে আসছে না। আজ তো তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল রাজের, তাহলে এটাই কি সেই সারপ্রাইজ? হিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। হিয়াকে ঠেলে ঠুলে লোকজন বর দেখতে এগিয়ে যাচ্ছে, এসবে তার কিছুই যায় আসে না। সে তো ব্যস্ত চাচাতো বোনের হবু স্বামীকে দেখতে। চোখের সামনে দেখা এত বড় সত্য তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হিয়ার মন বারবার বলছে, পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ আছে। এও নিশ্চয়ই রাজের মতো দেখতে কেউ। আমার আর রাজের 3 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে দিয়ে রাজ কিছুতেই বিয়ে করতে পারে না। আর তাও আবার আমারই কাজিনকে। এ হতেই পারে না। হিয়ার মন এত সব অজুহাত দিলেও বাস্তবতা ভীষণ নিষ্ঠুর। হিয়া বুঝতে পারছে না কিছুই। সে এক দৃষ্টিতে দেখতে লাগলো রাজকে। আসলে কি এই রাজ তার ভালোবাসার মানুষ নাকি অন্য কেউ? আর তখনই হিয়া মুখোমুখি হলো এক অপ্রত্যাশিত ঘটনার। এতক্ষণে রাজও ওকে খেয়াল করেছে, কিন্তু রাজের মধ্যে হিয়াকে দেখেও কোনো ধরনের শোকপ্রাপ্ত দেখা গেল না। সে হিয়ার উৎকীর্ণ উৎকণ্ঠিত অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। সে আশেপাশে তাকাচ্ছে আর বাঁকা চোখে হিয়াকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। কিন্তু এইবারে সে সরাসরি তাকালো হিয়ার দিকে। আর হিয়া যেহেতু এক দৃষ্টিতে তাকিয়েছিল, দুজনের দৃষ্টি বিনিময় হলো সাথে সাথে। হিয়ার চোখে চোখ পড়তেই রাজ নিজের হাতের রুমালটা নিয়ে মুখ ঢাকল। শুধু চোখ দুটো বের করে পরিস্থিতি বুঝে হুট করেই চোখ মেরে দিল হিয়াকে। তারপর রুমাল সরিয়ে হিয়ার দিকে তাকিয়ে ক্রু হাসলো সে। রাজকে দেখেই বোঝা যাচ্ছে সে ইচ্ছে করে হিয়াকে ঠকিয়েছে। এতক্ষণে হিয়ার বুঝতে বাকি রইল না এই মানুষটা আর কেউই না, বরং তারই প্রেমিক রাজ। হিয়ার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল মুহূর্তেই। তার মাথাটা ঘুরছে অসম্ভবভাবে। চারপাশ কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এত মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা লাগছে তার। মনে পড়ছে তার জীবনের সবচেয়ে আপন মানুষটির হারানোর কথা। রাজকেও তো সে তার জীবনের প্রিয় মানুষ বানিয়েছিল। রাজও তাকে ছেড়ে দিল। হিয়ার এই অবস্থা দেখে রাজ বেশ মজা পেল। ওর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু জিহাদ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। একটা জাদু দেখবি? জিহান বুঝতে পারল না রাজের কথার অর্থ, কেননা সে এখনো হিয়াকে দেখেনি। সে কৌতূহল হয়ে বলল, কি এর জাদু মাম্মা? তুমি গার্লফ্রেন্ডে ধোকা দিয়ে বিয়ে করতেছো, এইটাই তো বড় জাদু। আবার কি দেখাবা? শালিটালি আছে নাকি? রাজ চসূচক শব্দ করে বলল, আরে দেখবি কিনা বল। কি দেখা দেখি? ওকে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপর দেখবি। এটা বলেই রাজ গোনা শুরু করল। 1, 2, 3। হিয়া আর নিজেকে সামলে রাখতে পারল না। সে অজ্ঞান হয়ে গেল, পড়ে যেতে নিল মাটিতে। কিন্তু তার আগেই একটা শক্তপোক্ত বাহু আঁকড়ে ধরল হিয়াকে। আর রাজের গোনাও শেষ হলো তখনই। হিয়া অজ্ঞান হয়ে যাওয়ায় চারিদিকে হুড়োহুড়ি লেগে গেল। সব মানুষ দুদিকে ভাগ হয়ে গেল। কেউ গেল হিয়ার কাছে, কেউ বা থেকে গেল রাজের কাছে। হিয়াকে কারো বাহুতে দেখে রাজের একটু বিরক্ত লাগলো। পড়ে যেত মাটিতে, তাহলেই তো বেশ মজা হতো। রাজ এবার জিহাদের কানের কাছে গিয়ে বলল, কেমন জাদু দেখলি? এত ভিড়ের মাঝে জিহাদ হিয়াকে দেখেনি। সে কিছুতেই বুঝতে পারছে না রাজের বলা মাত্রই ওখানে কি হলো, কে অসুস্থ হয়ে পড়ল। মামা, কাহিনী কি? খুলে বল সব। রাজ ভীষণ ভাবের সহিত পাঞ্জাবির কলারটা ঠিক করে বলল, আরে ওটা হিয়া, আমার পেয়ারের গার্লফ্রেন্ড হিয়া, আমাদের জুনিয়র আরশিয়া জাহান হিয়া।
জিহাদ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সে মৃদু চেঁচিয়ে বলল। কি? রাজ বাঁকা হেসে বলল। ওটা হিয়া ছিল। হিয়ার যখন মাথা ঘোরাচ্ছিল, সে দিক বেদিক শূন্য হয়ে গেছিল, তখন রাজ বাদেও কেউ একজন খেয়াল করেছিল ওকে। তাই হিয়া পড়ে যাওয়ার আগেই সে এসে ধরেছে, এবং সে ধরেই ক্ষান্ত হয়নি। কোনো কথাবার্তা না শুনেই সে হিয়াকে কোলে তুলে নিল এবং সবাইকে উপেক্ষা করে চলে গেল বাড়ির ভেতরে। এতক্ষণের এসব কিছু বাড়ির বাইরের গেটের কাছে ঘটেছে, আর এমনিতেও বাড়ি ভর্তি লোকজন থাকায় চারিদিকের লও হুলুস্থুলুস কাণ্ড বেঁধে রয়েছে। বাড়ির লোকজন কে কোন দিকে সামাল দিবে তা বুঝতে পারছে না, তাই হিয়ার অসুস্থতার কথা সেভাবে পৌঁছালো না বাড়ির ভেতরে। ওইদিকে অজ্ঞাত সেই যুবক হিয়াকে নিয়ে বাড়ির ভেতরে গেল। সেখানে উপস্থিত ছিলেন হিয়ার মা। দূর থেকে মেয়ের এই অবস্থা দেখে ছুটে এলেন তিনি। তার পাশাপাশি আরও কয়েকজন এলো। তারা এসেই কান্নাকাটি শুরু করে দিলেন। যুবকটি যথাসম্ভব তাদের শান্ত করার চেষ্টা করলো। সবাই যুবককে একটা রুম দেখিয়ে দিল। সে গিয়ে হিয়াকে সেই রুমের খাটের উপর শুয়ে দিল। হিয়ার মাকে সে চিনে না, সে বলল। ইনি কি আমি জানি না, ওখানে ভিড়ের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। ওখানে এমনিতে অনেক ভিড় ছিল, তাই বাড়ির ভেতর নিয়ে এলাম। হিয়ার মা হেলেনা বেগম কাঁদতে কাঁদতে বললেন। ও আমার মেয়ে, আমার হিয়া। এই কেউ পানি আনো, ডক্টরকে কল করো। আমার মেয়েটার কি হয়ে গেল? আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। ও আল্লাহ, আর কাউকে কেড়ে নিও না আমার থেকে। হেলেনাকে সান্ত্বনা দিতে লাগলেন সকলে। কেউ একজন গিয়ে পানি এনে দিল যুবকের কাছে। সেই হিয়ার মাকে বলল। আন্টি, আপনি ভেঙে পড়বেন না, ওনার কিছুই হবে না। এত মানুষের মাঝে এত ভারী সাজে হয়তো সামলাতে পারেনি। আর তাছাড়া যে গরম পড়েছে, তাতে যে কারণে সমস্যা হতে পারে। এটা বলে ছেলেটি গ্লাস থেকে পানি নিয়ে হিয়ার চোখে মুখে ছিটিয়ে দিল। 3-4 বার এভাবে পানি ছেটানোর পর হিয়া পিট পিট করে চোখ খুলল। এতে যেন প্রাণে পানি এলো সকলের। হিয়াকে চোখ মেলতে দেখে সবাই ফিরে গেল যার যার কাজে। শুধু থেকে গেল হিয়ার মা, অজ্ঞাত সেই যুবক। হিয়ার মা হিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদতে শুরু করলেন আবার। যুবক সান্ত্বনা দিতে লাগলেন ওনাকে, কিন্তু হেলেনার কারো কথা মানতে চাইল না। হিয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন। আমার সোনা, আমার বুকের মানিক, ও ছাড়া আর কে আছে আমার? হিয়ার বুঝতে সময় লাগলো না এখানে কি হচ্ছে। কয়েক সেকেন্ডের মাথায় তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের সেই বিভৎস দৃশ্য। হিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। রাস্তাকে এভাবে ঠকালো। এই তো আজ সকালে রাজ কল দিয়ে বলেছে। শোনো না জান পাখি, তোমার জন্য আমি একটা বিশাল সারপ্রাইজ রেখেছি, দেখবে না বলো? হিয়া তখন সাজুগুজুতে ব্যস্ত ছিল ভীষণ। এমনিতেই তো আজকে ওর সময় থাকার কথা নয়, কিন্তু হিয়া রাজের মুখে সারপ্রাইজের কথা শুনে সব কাজ সাইডে রেখে বলেছিল। আজ তো আমার কাজিনের বিয়ে, তবু আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। আরে আরে, দেখা করার দরকার নেই, সারপ্রাইজ নিজেই চলে যাবে তোমার কাছে। হিয়া তখন বুঝতে পারেনি সারপ্রাইজ হিসেবে শয়তানটা এই প্ল্যান করে রেখেছিল। হিয়া জানে না তাকে এইভাবে কেন ঠকানো হলো। হিয়ার চোখের সামনে ভাসতে লাগলো তার আর রাজের কাটানো মুহূর্তগুলো, আর একটু আগের দেখা দৃশ্যগুলো। হেলেনা তখনও হিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। হিয়া আর ভেতরের যন্ত্রণা সহ্য করতে পারল না। সে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বিলাপ করতে লাগলো। মা, আমাদের সাথে কেন এমন হয়? কেন হয় এমন? হিয়ার মা বুঝতে পারলেন না হিয়া এসব কেন বলছে। সে নিজেকে যথাসম্ভব শান্ত করে বললেন। কি হয়েছে মা? কেউ বকেছে? ওখানে কি হয়েছিল? এখন কি বলবে হিয়া? এটা কি বলা যায়? তার ভালোবাসার মানুষটা তাকে ধোঁকা দিয়েছে। শুধু ধোঁকা দিয়েই শান্ত হয়নি, তারই বোনকে বিয়ে করছে। হিয়া বলতে পারল না এসব। হঠাৎ তার খেয়াল হলো তাদের ঘিরে লোকজন জড়ো হয়েছে। নিজের ভেতরের যন্ত্রণাগুলো হিয়া চেপে রেখে চোখ মুছে দিল। সেই সাথে হেলেনারও চোখ মুছিয়ে দিল। নিজেকে সামলে বলল। কিছুই হয়নি আম্মু। ধ্যাৎ, তোমায় কাঁদতে দেখে কি না কি বলে ফেললাম। হেলেনা বিশ্বাস করলেন মেয়ের কথা। তিনি হিয়ার মাথায় হাত বুলিয়ে মাথায় ও কপালে চুমু খেলেন। কান্না মাখা গলায় বললেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমার হিয়া পাখি ঠিক আছে। আম্মু, আমি ঠিক আছি।
এবার শান্ত হও প্লিজ। মা মেয়ের কথাবার্তার মাঝেই তাদের হঠাৎ খেয়াল হলো সামনে অপরিচিত একটা ছেলে বসে আছে। হেলেনা তো জানেন এই ছেলেটা তার মেয়েকে এখানে এনেছেন। তিনি হিয়াকে সরিয়ে সামনের দিকে ঘুরে বসলেন। হিয়াও তাকালো যুবকের দিকে। হেলেনা এবার খেয়াল করে দেখলেন তাদের আত্মীয় স্বজন কেউই না। তাহলে কি বরযাত্রীর কেউ? তিনি যুবককে বললেন, ধন্যবাদ বাবা, তুমি না ধরলে আমার মেয়েটা ওখানে পড়ে আরও ব্যথা পেত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সমস্যা নেই আন্টি, এটা তো আমার দায়িত্ব ছিল। হেলেনা বলল, তা বাবা, তোমাকে তো ঠিক চিনলাম না। তোমার নাম কি বাবা? কি হও বরের? জি, আমার নাম নাফে, জুনায়দ আহনাফ নাফে। আমি বরের ভাই। হিয়া বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। হেলেনা বসে আছে হিয়ার মাথার কাছে। সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। বাহিরে এত কাজ, এত ব্যস্ততা, সব কিছু ফেলে রেখে তিনি বসে আছে হিয়ার পাশে। তিনি এখনো কেঁদে চলছেন। একটা মাত্র মেয়ে তার, স্বামীহারা হয়েছে সেই কত বছর আগে। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করেনি। হিয়াকে নিয়ে পড়ে রয়েছে মৃত স্বামীর সংসারে। মেয়েটাকে ঘিরেই তার তো বেঁচে থাকা। হিয়াই তো তার সব কিছু। হিয়া মনের ভেতরের কষ্টের পাহাড় চেপে রাখলেও তার সামান্যটুকু বাহিরে প্রকাশ করতে পারছে না, কারণ তার মা কষ্ট পাবে। এই জন্য হিয়া চেয়েছিল তার মা যেন চলে যায়, কিন্তু হেলেনা গেলেন না। তিনি একই ধ্যানে বসে হিয়ার মাথায় হাত বুলিয়ে চলছেন। মায়ের এই কান্না আবার রাজের ঠোকানো হিয়াকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে চাইলেও পারছে না একটু কাঁদতে, চাইলেও পারছে না কাউকে এসব কথা খুলে বলতে। হৃদয়ের রক্তক্ষরণের মেয়েটার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। হিয়া নিজের চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। মায়ের থেকে চোখের পানি লুকানোতে ব্যস্ত সে। মা মেয়ে দুজনেই কেঁদে চলছে। তাদের এই মুহূর্তের মাঝে হিয়ার অন্যান্য কাজিনরা সব হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকলো। তারা জানে না হিয়া অসুস্থ হয়ে পড়েছিল। হিয়াকে এভাবে শুয়ে থাকতে দেখে তুবা নামের মেয়েটা বলল, কিরে, তুই এখানে শুয়ে আছিস আর আমরা তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। হিয়া খুব সন্তর্পণে আক্ষিদ্বয়ের অশ্রু মুছে নিল। কারো সামনেই এই অশ্রু দেখানো যাবে না। কারো সামনে মানে? হিয়ার মন ডেকে বলল, কারো সামনে কি? তুই ওই বেইমানটার জন্য কাঁদবি না কখনোই। তোর চোখের পানি অতটাও সস্তা নয় হিয়া। কাঁদবি না তুই, একটুও কাঁদবি না। তখন দেখিসনি রাজের মুখের হাসি? ও তোকে ইচ্ছে করেই ঠকিয়েছে হিয়া। এভাবে কান্নাকাটি করে ভেঙে পড়লে ও তোকে আরো সস্তা ভেবে নেবে। খবরদার, তুই নিজেকে এতটা সস্তা ভাবিস না। কেউ না থাকুক, তোর মা আছে হিয়া। তোর মায়ের জন্য হলেও তোকে শক্ত থাকতে হবে। তুই তো স্ট্রং। তুই রাজকে দেখিয়ে দিবি ওই শয়তানটা ছাড়াও তোর জীবন চলে। তুই একটুও কষ্ট পাসনি। নিজ মনে এসব ভাবতে ভাবতে হিয়া যেন হারিয়ে গিয়েছিল অন্য কোথাও। মায়ের কণ্ঠ শুনে হুঁশ ফিরল তার। হেলেনা হিয়ার কাজিনদেরকে বলছেন, ও অসুস্থ রে, বাইরে যেতে পারবে না। তোরা গিয়েই আনন্দ কর। তুবা বলল, সে কি ছোট কাকিমা, রুহি আপা তো হিয়াকে খুঁজছে। তাছাড়া আমরা সবাই বরের গেট আটকেছি, টাকা ছাড়া ছাড়বো না। হিয়ার সাথে তো আমাদের আরও প্ল্যান রয়েছে। কি হবে এখন? তোরাই সব করে নে মা, ও অসুস্থ, যেতে পারবে না। হিয়া বলল, আসলেই তো, সে তো তখন দেখেছিল রাজ কেমন তাকে চোখ মেরেছিল। আর ওই হাসিটা, রাজ ওকে দেখেই ওভাবে হাসছিল। এর থেকে প্রমাণ হয় রাজ সব কিছু ইচ্ছে করেই করেছে। এখন কি সে একটুকু অনুতপ্ত নয়? এখন যদি সে ঘরের মধ্যে বসে থাকে তাহলে রাজ আরও পেয়ে বসবে তাকে। রাজ সফল হবে তাকে ঠকানোর কাজে, কিন্তু এ তো হতে দেওয়া যায় না। হিয়া হতে দেবে না। সে ভেঙে যাবে তবু মস্কাবে না। হিয়া মায়ের কথাকে প্রত্যাখ্যান করে বলল, আমার সমস্যা নেই, এখন অনেকটাই ভালো লাগছে। রুহি আপার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম বলো। এখন যদি সব ভেস্তে যায়। হেলেনা অনেক বোঝাতে চাইলেন হিয়াকে, কিন্তু হিয়া সোনার বান্দা নয়। ছোট থেকে ভীষণ জেদি সে, যা বলবে তাই করবে। এবারও তার ব্যতিক্রম হলো না। হিয়া শুনল না মায়ের কথা। সে বিছানা থেকে ঝটপট উঠে চট করে একটা চুমু খেলো হেলেনার গালে। এরপর সকল কাজিনদের নিয়ে দৌড়ে পালিয়ে গেল বাহিরে। হিয়াকে এভাবে চঞ্চল হরিণীর মতো দেখে শান্তির নিঃশ্বাস নিলেন হেলেনা। এরপর তিনিও চলে গেলেন নিজের কাজে।
হিয়া নিজের রুমের বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অন্তরস্থলে ব্যথা তো পেয়েছে সে, এগুলো তো বের করতে হবে নাকি? চোখের জল না হয় না ঝরালো। হিয়া কিছুক্ষণ শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছে। কাজিনদের সকলকে গেটের কাছে পাঠিয়ে দিয়েছে সে। রাজের সামনে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে তো, না হলে ওই শয়তানটা আরো মজা পাবে। আর হিয়া তো ওকে খুশি হতে দেবে না। হিয়া শ্বাস নিতে নিতেই মনে পড়ল তার কাজিন অর্থাৎ রুহি তো জানতো রাজের কথা, এমনকি রুহির রাজের ছবিও দেখেছে, তারপরও এমন করলো। এই জন্যই কি রুহি বিয়ের আগে হবু স্বামীর ছবি দেখায়নি হিয়াকে? হিয়ার মাথা আবারও এলোমেলো হয়ে যাচ্ছে, হিসেব কিছুতেই মিলছে না। রুহি এবং রাজ দুজনেই জানতো তার ব্যাপারে, দুজনের সাথে হিয়ার কেমন সম্পর্ক সেটাও দুজন জানতো। ও মাই গড, তার মানে ওই দুটো মিলে হিয়াকে ধোঁকা দিয়েছে। হিয়ার মাথা আবারও ঘোরাচ্ছে। রাজ তো না হয় পরের ছেলে, কিন্তু রুহি তো তার বড় বোনের মতো, সে কিভাবে পারলো এমন একটা কাজ করতে? হিয়ার সব কিছু আওলাঝাওলা লাগছে। কি আশ্চর্য, এগুলো কি হচ্ছে তার সাথে? হিয়া দু হাত দিয়ে মাথা চেপে ধরল। এটা বাড়ির পেছন দিকে, তাই এখানে কারো আসার সম্ভাবনা নেই। হিয়া মাথা চেপে নিজের সাথে ঘটা সব কিছু মনে করতে লাগলো। আর তখনই শুনতে পেল এক অপরিচিত কণ্ঠস্বর। হ্যাঁ যে ম্যাডাম, এখানে কি করছেন? আপনি না অসুস্থ? কারো কণ্ঠ শুনে হিয়া তড়িৎ মাথা থেকে হাত নামিয়ে ফেলল। নিজেকে সামান্য ঠিক করে তাকালো পেছনের দিকে। দেখতে পেল সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত স্বল্প পরিচিত যুবককে। হিয়ার মন মেজাজ তো এমনিতেই ভালো নেই। যে মানুষটা তাকে এত নিষ্ঠুরভাবে ঠকালো তার ভাই সামনে, মেজাজ আরও বেড়ে গেল হিয়ার। সে কর্কশ ভাষায় জবাব দিল, ডান্স করছি এখানে, করবেন? আসেন দুজনে একসাথে ডান্স করি। নাফি তাজ্জব বনে গেল। এ কেমন বেয়াদব মেয়ে! একটু আগে যে ওকে পড়ে যাওয়ার হাত থেকে সে বাঁচালো, এই জন্যই মেয়ে মানুষ তার পছন্দ না। আর মেয়ে মানুষ পছন্দ না বলেই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ছোট ভাইয়ের বিয়ে দেখছে। শুধুমাত্র মানবতার খাতিরে গিয়ে সে মেয়েটাকে ধরেছিল। এমন বেয়াদব জানলে সে কখনোই বাঁচাতো না। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখা হয়েছে না, নাচছি তো, যাচ্ছেন না কেন? নাফি লজ্জিত হলো খুব। সে তো বাড়িটা একটু ঘুরে দেখছিল, ওখানে এত লোকজনের মধ্যে তার ভালো লাগছে না। এদিকে এসেছিল একটু নিরিবিলি শান্তি করার জন্য। নাফির আর কিছু বলার লাগলো না। তার আগে হিয়ার সাঙ্গপাঙ্গরা চলে এসেছে এখানে। তুবারা সকলে হিয়াকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে চলে এসেছে। নাফিকে এখানে দেখে ওরা খানিকটা অবাকই হলো। ওরা তেমন গুরুত্ব দিল না এই বিষয়ে। ওরা কোনো কথাবার্তা ছাড়াই হিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল গেটের কাছে। সেখানে এখনও আটকে রয়েছে রাজরা। তুবারা 50,000 টাকা চেয়েছে, কিন্তু রাজরা দিতে রাজি নয়। এই জন্যই এখনও ওদের ঢুকতে দেয়নি তুবারা। হিয়া নিজেকে স্বাভাবিক রাখলো, এমন একটা ভান করলো যেন রাজকে ও চেনেই না। হিয়া এসেই সকলের উদ্দেশ্যে জোরে সালাম দিল। আসসালামু আলাইকুম। রাজ একটু বিব্রত হলো। হিয়া এতটা স্বাভাবিক কেন? তার ভাবনার মাঝে হিয়া ওর দিকে তাকিয়ে বলল, দুলাভাই, বউয়ের সাথে শালি ফ্রি পাচ্ছেন কতগুলো, দেখেছেন? এত কিপটা হলে কি চলে? কিপটামি তো ভালো লক্ষণ নয়। রাজ অবাক হলো। এটা হিয়া হতেই পারে না। তবে সেও কাউকে কিছু বুঝতে দিল না। সে বলল, অবশ্যই টাকা দেব, দিব না কেন? এত সুন্দর শালীরা আমার। সে নিজের মাথাটা সামান্য এগিয়ে দিয়ে হিয়াকে কাছে ডাকলো। সবাই চারিদিকে হো হো করে উঠল। নতুন বর কি বলছে শুনতে সবাই উৎসুক হয়ে গেল। যেহেতু রাজ হিয়ার দুলাভাই, তাই কেউ কিছু মনে করল না। হিয়াও পরিস্থিতি বিবেচনা করে এগিয়ে গেল রাজের দিকে। রাজ হিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? এটা পছন্দ না হলে আরও আছে সামনে, নো টেনশন। হিয়াও রাজের কানের কাছে গিয়ে বলল, তোর মুখে ঝাঁটা মারি বাস্টার্ড। কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই হয়ে গেল রাজ আর রুহির বিয়ে। ওরা দুজন এখন স্টেজে বসে মেহমানদের সঙ্গে পরিচিত হচ্ছে। হিয়া একদম পেছনের সারিতে দাঁড়িয়ে দেখে গেল সবটা। রাজ ও রুহির মুখ থেকে হাসি যেন সরছেই না। কত সুন্দর হাস্যোজ্জ্বল মুখে রয়েছে দুজন। দেখে মনে হচ্ছে রাজ ও রুহির না জানি কত বছরের সম্পর্ক। যদিও এই বিষয়ে হিয়া তেমন কিছুই জানে না।
অথচ এই দুই হাস্যোজ্জ্বল চেহারার পিছনে লুকিয়ে রয়েছে একটা হাসি খুশি মেয়েকে ঠকানোর ভয়ঙ্কর গল্প। ওদের দুজনকে এভাবে খুশিতে থাকতে দেখে মনে মনে হিয়ার আফসোসই হলো। কেননা তার সাথে যদি রাজের বিয়ে হতো তাহলে হয়তো রাজ রুহির জুটির মতো এত সুন্দর লাগতো না। আচ্ছা, যদি ভালোই না লাগে, যদি সম্পর্কের পূর্ণতা নাই বা পায়, তাহলে দেখা হয় কেন? কেন পরিচয় হয় দুজন মানুষের? আর কেনই বা তাদের ভেতরে আবার তৃতীয় পক্ষ চলে আসে? হিয়ার মুখের হাসি থাকলেও অন্তর পুড়তে লাগলো। হিয়া এখনো বুঝতে পারছে না রাজ বা রুহির সাথে তার কিসের শত্রুতা, কি কারণে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করা হলো। হিয়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ওদের দিকে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হঠাৎ হিয়ার চোখ দুটো বড় হয়ে গেল। এতক্ষণ ধরে তো হিয়া খেয়ালই করেনি গিফট বক্স নিয়ে স্টেজে উঠছে হিয়ার ফ্রেন্ডরা, নাফিস ও মার্জিয়া। হিয়া অবিশ্বাস্য চোখে দেখলো সব। কি হচ্ছে এসব? নাফিস ও মার্জিয়া রুহির হাতে গিফট দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে হাসি ঠাট্টা করলো। ওরা চলে যাওয়ার পরই এলো রাজের বন্ধুরা। ওরাও গিফট দিয়ে নবদম্পতিকে নিয়ে মজা করলো অনেকক্ষণ। অথচ ওরা সবাই জানতো হিয়ার সাথে রাজের সম্পর্কের কথা। রাজ ও হিয়ার সম্পর্ক 1-2 দিনের নয়, 3 বছরের সম্পর্ক। তার মানে ওরা সকলে মিলে হিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কি এমন শত্রুতা ওদের সাথে হিয়ার? হিয়ার জানা মতে এমন কোনো কারণ মাথায় আসছে না যার দরুন ওরা সবাই মিলে ওকে ঠকাবে। হ্যাঁ, এটা ঠিক ছিল যে ভার্সিটিতে প্রথম ভর্তি হওয়ার পরই রাজের সাথে ওর ঝামেলা বাঁধে। আর রাজকে সে থাপ্পড় মেরেছিল একদিন, কিন্তু তা তো চলে গেছে কোন কালে। তারপর তো তারা সম্পর্কে জড়ালো। হিয়ার এই সব কিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। নাফিস মার্জিয়া তার সাথে কেন এমন করলো? রাজের সেকেন্ড সারপ্রাইজ বোধহয় এটাই ছিল। স্টেজ ফাঁকা হয়ে গেল। রাজ সবাইকে ছাপিয়ে হিয়ার দিকে তাকালো, আবার রুহিও তাকালো হিয়ার দিকে। দুজনের ঠোঁটেই বাঁকা হাসি, তবে রুহির থেকে রাজের হাসিটা আরও প্রকাশ্য। হিয়া তাদের দিকে তাকিয়েছিল, তাই দেখতে পেল সব। হিয়া তো জানে এই হাসির কারণ কি, তাকে আঘাত করার জন্যই তো, তাই না? এমন ঠোকানোর কারণেই হিয়া আঘাত পাবে না, কিচ্ছুতেই না। হিয়া নিজেও ওদের দিকে ঠোঁট এলিয়ে হাসলো, তারপর মিডিল ফিল্টার দেখালো ওদের। এইসব দেখে কেসে উঠল রুহি। রাজ দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরল। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! রাজ ও রুহি ছাড়াও অন্য একজন খেয়াল রাখলো হিয়ার দিকে, এবং এই বিষয়টা তারও নজর এড়ালো না। গ্রাম বাংলার নিয়ম আছে, নতুন বউয়ের সাথে শ্বশুরবাড়িতে তার পরিবারের কেউ যায়। রুহির সাথে যাওয়ার কথা ছিল রুহির নানির, কিন্তু তিনি বয়স্ক মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় যেতে পারবেন না। তাই রুহি বায়না ধরেছে তার সাথে যেন হিয়া ও তুবা যায়। হিয়া তখন তো আর জানতো না রুহির স্বামী কি হবে। এখন যখন কন্যা বিদায়ের পর্ব এলো, তখন হিয়া তো কিছুতেই যাবে না, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হিয়া ঠিক বুঝতে পারছে রুহি ইচ্ছে করেই তাকে নিতে চাচ্ছে। এসব জেনে বুঝেই হিয়া যেতে চাইল না, কিন্তু রুহি মেয়েটা সবার সামনে এমন কান্নাকাটি করলো যে হিয়াকে বাধ্য হয়ে যেতেই হবে। হেলেনা চাইলেন না হিয়া যাক, কেননা মেয়েটার শরীর এমনিতেই ভালো নেই। ওখানে গিয়ে কথায় কি করবে না করবে তার ঠিক নেই, নিজের খেয়াল রাখবে না। এই জন্যই তিনি রুহিকে বোঝাতে চাইলেন। বিদায়ের আগে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ছে সে, তাই হেলেনা আর কিছু বলতেও পারলেন না। ওইদিকে সবাই হিয়া ও তুবাকে তাড়া দিতে লাগলো। তারা যেন দ্রুত সব গুছিয়ে নিয়ে আসে। না চাইতেও হিয়াকে যেতে হলো গোছাতে। তার পরনে তখন ছিল একটা খয়েরি শাড়ি। গোলগাল সুন্দর চেহারার মেয়েটাকে এই শাড়িতে বেশ ভালোই লাগছে। হিয়া হয়েছে তার মায়ের ফটোকপি। হেলেনাও ভীষণ সুন্দর দেখতে, আর হিয়াও সেরকম। টানা টানা হরিণী চোখ, খাড়া নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কোমর ছড়ানো ঘন কালো চুল। হিয়া ছোট থাকতে নাকি সকলে ওকে গোলাপের সাথে তুলনা করত। সব মিলিয়ে মেয়েটা অসম্ভব সুন্দর। হিয়া ও তুবা চটজলদি কিছু কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হলো। তবে তারা আসার আগেই রুহিকে অন্য গাড়িতে নিয়ে চলে গেছে বরযাত্রীরা। রুহি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে।
তার জন্যই রুহিকে আগে নিয়ে যাওয়া হয়েছে। হিয়ারা যাবে রাজের বড় ভাই নাফির গাড়িতে। এসব দেখে হিয়া নাক সিটকাল, কিন্তু যেহেতু রুহি বলে গেছে তাই বাড়ির সকলের জোরাজুরিতে তাদের যেতে হলো। নাফির সাথে আরও একটা ছেলে রয়েছে, তার নাম তাসরিক। নাফি ড্রাইভ করছে, তাসরিক তার পাশের সিটে বসেছে, আর হিয়া ও তুবা বসেছে পেছনে। সবার থেকে বিদায় নিয়ে নাফি গাড়ি স্টার্ট করলো। হিয়ারা যেহেতু ওদের বেআইন হয় তাই তাসরিফ বলল, বেআইনরা কিন্তু আগুন, আমাদেরকে তো জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। তুবা হেসে উঠল তাসরিফের কথায়, কিন্তু হিয়া সূচক শব্দ করলো বিরক্তিতে। বর্তমানে সে গোটা দুনিয়ার উপরই বিরক্ত। নিজের জ্বালায় সে বাঁচে না, আর আসছে ফাউল আলাপ নিয়ে অসহ্য। তাই নাকি? তো এখন উপায়? তুবা বলল তাসরিককে। এই কথায় যেন সুযোগ পেয়ে গেল তাসরিক। সে বলল, যে জ্বালাতে পারে সে নেভাতেও পারে, শুধু উপায়টা জানতে হবে, বুঝলেন? যাই হোক, আমার ডায়াবেটিক্স আছে, বুঝলেন? এখানে ডায়াবেটিক্স আসলো কোথা থেকে? আর আগুন নেভানোরই বা কি উপায়? আপনি যে মিষ্টির মিষ্টি, ডায়াবেটিক্স না থাকলে নিশ্চিত খেয়ে ফেলতাম। হিয়া শব্দ করে হেসে উঠল, আর তুবা কেসে উঠল। তাসরিক মুস্কি হেসে আবারও বলল, আগুনের ব্যাপারটা বলি। এই যে ধরেন, আপনাকে দেখে আমার মনে অসুখ হয়েছে, মনের মধ্যে আগুন জ্বলছে। এখন মনের অসুখ তো আর যেমন তেমন ওষুধে সারবে? তাসরিক বেচারা কথা শেষ করতে পারল না, তার আগেই নাফি খানিকটা ছাড়ি মেরে বলল, ভাই থামবি প্লিজ। আমার ভাই হয়ে তুই মেয়েদের সাথে এমন সস্তা ফ্লার্ট করছিস? ছি। নাফির কথা শুনে ওরা তিনজনই একযোগে ভেংসি কাটল। এরপর নীরবতা পালন করতে করতেই ওরা পৌঁছে গেল নাফিদের বাড়িতে। রুহি তখন একটা রুমে বসে আছে, তাকে ঘিরে রয়েছে এ বাড়ির সমস্ত আত্মীয় স্বজন। রুহি ও তুবা পৌঁছালে ওদের সাময়িকভাবে নাস্তা পানি খেতে দেওয়া হয়, তারপর নিয়ে যাওয়া হয় রুহির কাছে। এতক্ষণ হিয়া ভালো থাকলেও রুহির সামনে আসার পরেই হিয়ার হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। রুহিকে মাঝখানে বসিয়ে হিয়া ও তুবা বসলো রুহির দুপাশে। মানুষ আসতে যাচ্ছে বিরামহীনভাবে, কোমার নামই নেই। যদি দেখার দরকারই হয় সবাই একবারে এসে দেখে যা, বারবার আসার কি দরকার? আশ্চর্য। প্রায় 1.5 ঘন্টা ওরা বসেই থাকলো। এরপর লোকজন একটু কমতে শুরু করলো। তখন রুমে শুধুমাত্র ওরা 3 বোন, আর কাকতালীয়ভাবে তুবার তখনই ওয়াশরুমে যেতে হবে। ও ঘর ফাঁকা দেখে দৌড়ালো ওয়াশরুমে। হিয়া বিয়ের পর থেকে রুহির সাথে এ পর্যন্ত একটা কথাও বলেনি, আর বলার ইচ্ছেও নেই। যদি পরিবেশ বিবেচনা বলতেই হয়, সেটা হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য। তুবা চলে যাওয়ার পর হিয়াও কিছু বলল না, সে নিজের মতো করে ফোন টিপতে লাগলো। রুহি ভেবেছিল হিয়া হয়তো তাকে কিছু বলবে বা কোনো রিয়াক্ট অন্তত করবে, কিন্তু হিয়া তা করেনি। এই জন্য রুহির ভীষণ রাগ হলো, জিদ চাপলো মাথায়। সে হিয়ার দিকে ঘুরে বসলো, কেমন একটা গম্ভীর গলায় বলল, তো রাগ হচ্ছে না হিয়া? হিয়া ভেবেছিল কথা বলবে না, কিন্তু এখন ভেবে দেখলো যদি সে কথা না বলে তাহলে সবাই ভাববে হিয়া কষ্ট পেয়েছে। হিয়াকে কষ্ট দিতে ওরা সফল হয়েছে, তাই হিয়া কথা বলছে না। রাগ কেন হবে? রুহি খানিকটা তাচ্ছিল্য হেসে বলল, এই যে প্রেম করে ধোকা খেলে তোর কি কিছুই হচ্ছে না? হিয়া হেসে ফেলল, খুব কনফিডেন্সের সহিত বলল, তাহলে মানলে যে আমায় ধোকা দিয়েছো তোমরা? যাকে সে কথা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার বিন্দু মাত্র আগ্রহ জমছে না এই বিষয়ে। কষ্ট পাওয়া তো অনেক দূর কি বাত। রুহিও পাল্টা হেসে বলল, তুই কষ্ট পাচ্ছিস কিনা পাচ্ছিস তা তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। হিয়া প্রত্যুত্তর করার আগে তুবা চলে আসলো ঘরের ভেতরে। রাত তখন 11টা। হিয়া একা একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচের ড্রয়িং রুমে সবাই কত আনন্দ ফুর্তি করছে, হিয়ার এসব কিছুই ভালো লাগছে না। ওর ক্ষণে ক্ষণে শুধু রাগ লাগছে, মনে হচ্ছে সব কটাকে যদি থাপড়াতে পারতো তাহলে ভালো লাগতো। হিয়া উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, মনের মধ্যে ঘুরছে এক গাদা প্রশ্নের ঝাঁক, কিন্তু তার উত্তর আর মিলছে না। হিয়া ঠিক করলো সুযোগ বুঝে রুহির কাছে সে জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণেই আতঙ্কে আরেক মন বলল,
তুই কেন জিজ্ঞেস করবি? নিজেকে তুই এতটা শক্ত বানা যাতে ওরা নিজেরাই এসে সবটা এক্সপ্লেইন করে। হিয়া মনের দ্বিতীয় কথাটা শুনল, ঠিক করলো ওদের থেকে রিভেঞ্জ নিবে। হিয়া যদি ভালো থাকে সেটাই হবে সবচেয়ে বড় প্রতিশোধ। কেননা ওরা শুধুমাত্র হিয়াকে কষ্ট দিতেই এই 3 বছর ধরে এমন প্ল্যান সাজিয়েছে। হিয়ার এসব ভাবনার মাঝেই কেউ একজন বলে উঠল। রাজের সাথে কি সম্পর্ক তোমার? হিয়া পেছনে তাকিয়ে দেখতে পেল নাফি দাঁড়িয়ে আছে, প্রশ্নবোধক চাহনিতে গম্ভীর মুখে তাকিয়ে আছে। হিয়া ভ্রু কুঁচকে ফেলল। এই লোক আবার এই প্রশ্ন কেন করছে? আবার কিছু জেনে গেল না তো? আর গেলও বাকি, হিয়ার কিছুই যায় আসে না। হিয়া বলল। এই প্রশ্ন কেন? নাফি এগিয়ে এলো হিয়ার দিকে, বলল। আমি সেই শুরু থেকে খেয়াল করছি কিছু তো একটা আছে, সেটা এক্সপ্লেন করো আমার কাছে। হিয়া কোমরে হাত বেঁধে আরো এগিয়ে গেল নাফির দিকে, বলল। তো আপনার ভাইয়ের কাছেই জিজ্ঞেস করেন না, আমার কাছে কেন বলছেন? নাফিও এগিয়ে গেল হিয়ার সামনে, একদম মুখোমুখি হয়ে গেছে তারা। হিয়ার তেরা কথায় নাফিরও মেজাজ খারাপ হলো। সে হিয়ার মুখের সামনে আঙ্গুল তুলে বলল। শোনো, তোমাদের মতো মেয়েদের না আমার একটু বিশ্বাস নেই। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতাম রাজের কাছে, কিন্তু বাড়িতে নতুন বউ মানে তোমার বোন এসছে, আমি এখন কোনো ধরনের সিক্রেট চাইছি না। আর হ্যাঁ, তোমাকে সাবধান করে দিচ্ছি, রাজ বা রুহির মাঝখানে যেন তোমাকে না দেখা যায়। হিয়া শব্দ করে হেসে উঠল। রাজের আঙ্গুল ধীরে ধীরে সরিয়ে দিয়ে বলল। এই কথা আমাকে না বলে আপনার ভাইকেই বলুন মিস্টার, সেটাই আরো কাজে দেবে। এত বেশি পটর পটর করো কেন তুমি? সমস্যা কি তোমার? তোমাকে কি ছোটবেলায় মধ্যে খাওয়ায়নি কেউ? না, আমাকে মধুর বদলে করলার জুস খাইয়েছে। কোনো সমস্যা আপনার? হিয়া আর কোনো কথা বলে না, নিজের সামনের চুলগুলো সরিয়ে চলে হাঁটা ধরল নিচের দিকে। মেয়েটা খেয়ালও করলো না চুল সরানোর সময় সেগুলো নাফির মুখে বাড়ি খেয়েছে। হিয়া চলে যাওয়ার পর নাফি বিরক্তিতে সূচক শব্দ করল। এই মেয়েগুলো এত ঢঙ্গি কেন সে বুঝতে পারে না। আশ্চর্য, চুলগুলো তো এমনিতেই সরানো যায়, এভাবে ঢং করার মানে কি? এসব দেখে নাফি ভাবতে বসলো রাজের বিয়ের সময়ে হিয়ার কর্মকাণ্ডগুলো। সে সব কিছু দেখে এটা বুঝেছে নিশ্চিত এর ভেতরে কোনো না কোনো ঘাবলা আছে, কিন্তু কি সেটাই জানতে হবে তাকে। নিচে আসার পর হিয়া দেখলো রাজ ও রুহির পাশরের তোড়জোড় চলছে। মানে রুহির কিছু দেবর ও ননদেরা টাকা চাচ্ছে রাজের কাছে। তারা রুহিকে ফুল দিয়ে সাজানো গোছানো একটা রুমে রেখে সেখানে দরজা আটকিয়েছে। রাজ ওদের সাথে জোরাজুরি করছিল। সে সময় হিয়াকে দেখে ও শয়তানি একটা হাসি দিয়ে বলল। এই যে সুন্দরী শালিকা, যে কোথায় ছিলেন এতক্ষণ? ইস, কতক্ষণ হয়ে গেছে আপনাকে দেখি না। হিয়ার হাত মুঠো হয়ে গেল। একে দেখলেই তো হিয়ার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত জ্বলছে। আর ঘুরে ফিরে এর সাথেই ওর দেখা হচ্ছে। হিয়া এগিয়ে গেল রাজের দিকে, সবার সামনে বলল। এ কি দুলা ভাই, বাসর ঘরে সুন্দরী বউ থাকতে আপনি শালিকে খুঁজছেন? ব্যাপারটা তো মোটেও ভালো লাগছে না। এরপর সে রাজের দিকে মুখ বাড়িয়ে রাজকে ইশারায় ডাকলো। ব্যাপারটা বিয়ে বাড়িতে গেট ধরার সময় মতো হয়ে গেছে। রাজ কাছে এলে হিয়া একটু জোরেই বলল। দুলা ভাই কি 12 ভাতারি নাকি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। হিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। মজা নিতে থাকলো রাজের। হিয়া ইচ্ছে করেই সবার সামনে রাজকে ছোট করেছে, তা রাজ ভালো করেই বুঝতে পেরেছে। তাই সে কথা ঘুরিয়ে বলল। আরে আমি নই, তোমার বোন মানে রুহি ডেকেছে। হিয়া আর কিছু বলল না। একবার যদি সব হয়ে যায় তাহলে তো আর শান্তি হলো না। হিয়া সবাইকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। যাওয়ার সময় রাজকে আবারও খোঁচা মেরে বলল। দুলা ভাই এত কিপটা হলে চলে নাকি? বিয়ে করেছেন, মানুষকে ধোকাও দিয়েছেন, সেই হিসেবে সবাই না হয় মিষ্টি খাওয়ালেন, সমস্যা কোথায়? হিয়া চলে যাওয়ার পর সবাই রাজের দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো, যদিও তারা হিয়ার বলা কথার মানে বুঝতে পারেনি। এটা ওরা শালি দুলাভাইয়ের ইয়ারকি হিসেবেই নিয়েছে। ওদের এমন তাকানো দেখে রাজ আরও অপমানিত বোধ করলো। কিন্তু রাজকে অবাক করে দিয়ে সবাই আবারও একযোগে হৈ হৈ করে উঠল। টাকা দিতে বলল আবার। হিয়ার রুমে ঢুকে দেখলো রুহি বসে আছে ঘোমটা দিয়ে। নিশ্চয়ই রাজের জন্য অপেক্ষা করছে। কিন্তু এখানে ওর কাজটা কি? রুহি কেন ডেকেছে ওকে? হিয়ার রুমের সামনে গিয়ে বলল।
ডেকেছিলে আমায়? রুহি হিয়াকে দেখে অবাকই হলো। সেও জানে না হিয়া এখানে কেন। সে বলল। তোকে কেন ডাকবো আমি? হিয়া এখন ঝামেলা চায় না। সে বলল। ও, তোমার স্বামী বললো যে তুমি নাকি ডাকছো। তো ডাকছো না যখন, আমি তাহলে আসি। হ্যাঁ, সত্যি করে বল তো হিয়া, কি জন্য এসেছিস সেখানে? তুই আবার জেলাস না তো? হিয়া হেসে উঠল, থুতু ফেলানোর মতো শব্দ করে বলল। ইয়াক, আমার রুচি অতটাও খারাপ নয় আপা। রুহি অপমানিত বোধ করলো হিয়ার কথায়। সে খাট থেকে নিচে নেমে এলো, হিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল। শোন, বেশি ভাব নেওয়ার চেষ্টা করিস না হিয়া। তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই কতটা জেলাস। না হলে তো আর দেখতে আসতিস না আমি আর আমার জামাই কেমন ঘরে বাসর করব। হিয়া আবারও হেসে উঠল। সে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল। ও রিয়েলি? জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। যাই হোক, একটা সত্যি কথা বলবে আপা? রুহি গম্ভীর কণ্ঠে বলল। বল। হিয়া বলল। সত্যি বলতে, আমার তোমার জন্য আফসোস হচ্ছে। ইস, আমার ফেলে দেওয়া জিনিস তুমি কিভাবে কাছে নিবে? ইয়াক, ছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে, ছি। হিয়ার কথা শেষ হতে না হতেই একটা শক্ত চর পড়ল ওর গালে। চরটা মেরেছে রুহি। হিয়া জানতো এমন কিছুই হবে। ওরা তাকে এতটাই ভাঙার চেষ্টা করছে, অথচ ও সামান্য মস্কাচ্ছে না। রাগ তো হবেই। হিয়া এমন শক্ত চরের সামান্য রিয়াক্ট করলো না। এক চুল সরলেও না নিজের জায়গা থেকে। তা দেখে রুহির বোধহয় আরও রাগ হলো। সে দাঁতে দাঁত চেপে বলল। তুই জানিস তোর সাথে আমি কেন এই খেলাটা খেলেছি? হিয়া মনে মনে অনেকবার জানার চেষ্টা করছে এই উত্তর, কিন্তু মেলেনি। বলতে গেলে সে অপেক্ষাতেই ছিল কখন ওরা নিজেরা বলবে ওকে ঠকানোর কারণ। হিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি কিছু একটা ভেবে বলল। কি জানতে ইচ্ছে করছে খুব? বুকের ভেতর ছটফট করছে জানার জন্য? করুক না, আমার ভীষণ মজা লাগছে তোকে এইভাবে দেখতে। তোকে এই চেহারায় দেখতে যদি আমার সারা জীবনও লেগে যেত, তাহলেও আমি এই প্ল্যান অব্যাহত রাখতাম প্রিয়া। হিয়া যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। তার প্রতি এতটা ঘৃণা কবে জন্মালো? অথচ রুহি আপুই ছিল তার প্রিয়। একমাত্র রুহি আপুর সাথেই সে রাজের ব্যাপারটা শেয়ার করেছিল। হিয়া ভাঙ্গা গলায় বলল। এতটা ঘৃণা? এতটা ঘৃণা করো আমায়? রুহি হিয়ার গাল চেপে ধরল, শক্ত গলায় বলল। তুই ভাবতেও পারবি না তোকে আমি কতটা ঘৃণা করি হিয়া। তোকে কষ্ট দেখার শখ আমার বহু আগে। তুই কষ্ট পা হিয়া, কষ্টে ছারখার হয়ে যা তুই। এ পর্যায়ে সত্যি হিয়া কেঁদে ফেলল। সে তো কখনো ভাবতেও পারেনি এসব। কি এমন করেছে সে? কই, তার তো কিছুই মনে পড়ছে না। হিয়া কান্নামাখা গলায় বলল। এই জন্যই বলে বেঈমানরা সবসময় পেছন থেকেই ছুরি মারে। আমি জানি না তোমার কি ক্ষতি করেছি আমি, তবে শুনে রাখো, আমাকে ভাঙা অতটাও সহজ নয়। আমি জানি আমি ঠিক। সো মিথ্যে দোষে আমাকে কষ্ট দেওয়ার চিন্তা ভুলে যাও। সেটাই ভালো হবে তোমাদের জন্য। রুহি আবারও হাত উঠালো হিয়ার উপর, কিন্তু এইবার হিয়া আর আগের ভুল করলো না। সে শক্ত করে চেপে ধরল রুহির হাত। শাসানো কণ্ঠে বলল। খবরদার এই স্পর্ধা আর দেখিও না। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে এখানে কেন এনেছো। তোমার যা খুশি তুমি করে নাও। দেখো আমার চুলটা পর্যন্ত ছিঁড়তে পারো কিনা তুমি। ততক্ষণে রুমে চলে এসেছে রাজ। রাজ আসা মাত্রই হিয়া ঘুরে চলে যেতে নিল। রুহির রাগে রীতিমতো কাঁপছে। সেই ছোটবেলা থেকেই হিয়াকে সে ঘৃণা করে, কিন্তু সব সময় সবার সামনে দেখিয়ে এসেছে রুহি সবচেয়ে ভালোবাসে হিয়াকে। রুহিকে এই অবস্থায় দেখে রাজ হিয়াকে দাঁড়াতে বলল। হিয়া থেমে গেল। রাজ হিয়াকে থামতে দেখে গেল রুহির কাছে। খুবই আদুরে কণ্ঠে বলল। কি হয়েছে সোনা, শরীর খারাপ লাগছে? আমি চলে এসেছি তো। হিয়ার কাছে এগুলো নিতান্তই লোক দেখানোর নেকামি মনে হলো। হিয়া ওদের দিকে না তাকিয়ে বলল। একটা রাস্তার আবর্জনা আরেকটা তো টোকাই, ভালোই মিলেছে। হিয়া কথাটি বলে দ্রুত প্রস্থান করলো। পিছনে রেখে গেল দুটো মানুষরূপী শয়তানকে। আচ্ছা, তোকে যদি তোর বয়ফ্রেন্ড ধোকা দেয় তাহলে তুই কিভাবে তার থেকে প্রতিশোধ নিবি? হিয়া ও তুবা শুয়ে আছে গেস্ট রুমে। রাত তখন অনেক, কিন্তু ওরা না ঘুমিয়ে গল্প করে যাচ্ছে। কথা বলতে বলতে হিয়া উপযুক্ত কথাটি তুবাকে বলল। তুবা হিয়ার কথার উত্তরে কিছু না ভেবেই বলল। আমাকে ধোকা দেওয়া অত সহজ নাকি? আর ধোকা যদি দিয়েই বসে, তাহলে আমি আমার এক্সের ভাইকে বিয়ে করব।
আর সুখে শান্তিতে সংসার করব। শালা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। তুবার কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেলল হিয়া। আইডিয়া ভালো আছে, কিন্তু এখন রাজের থেকে প্রতিশোধ নিতে এই লোককে বিয়ে করতে হবে? জীবনেও না, হিয়া বলল। আর কোনো উপায় থাকলে সেটা বল। আর কি উপায়? প্রতিশোধ নিতে গেলে তুই যে ওকে ছাড়া ভালো আছিস সেটা দেখাতে হবে। ধর তুই অন্য ব্যাটারে বিয়ে করলি, তাহলে ও দেখবে কিভাবে তুই ভালো আছিস কি খারাপ আছিস। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই এই ট্রিক্স ফলো করা উচিত। এক্সগুলো যখন ভাইয়ের বউ হিসেবে দেখবে, তখন না পারবে সইতে আর না পারবে কইতে। হিয়া ভাবতে লাগলো, রুহির কথাতে সে বুঝেছে রুহি তাকে কষ্ট দিতে চায়, আর রাজের থেকে তো তাকে প্রতিশোধ নিতেই হবে। তার মা আজ হলেও তাকে বিয়ে দিবে, কাল হলেও তাকে বিয়ে দিবে। বিয়ে তো তাকে করতেই হবে। যদি ওর অন্য জায়গায় বিয়ে হয়, তাহলে ও যে ভালো আছে এটা কিভাবে দেখবে রুহি? হিয়া কিছুই বুঝতে পারছে না, কি করবে সে। ওইদিকে ঘুমও আসছে না, বারবার কানে বাজছে রুহির বলা কথাগুলো। অথচ হিয়া নিষ্পাপ। ছোটবেলায় বাবা মারা গিয়েছে তার, মায়ের হাতে মানুষ হয়েছে সে। হিয়ার চাচারা ভাইকে হারিয়ে হিয়াকে নিজের সন্তানের মতো দেখেছে, কিন্তু হিয়া কখনোই ভুলে যায়নি তার বাবা নেই। কখনোই এমন কোনো কাজ করেনি যাতে লোকে বলবে বাপ হারা মেয়ে আর কত ভালো হবে। চঞ্চল হলেও হিয়া সব সময় ছিল ভদ্র। কেউ ওকে মন্দ বলতে পারবে না। যেরকম মেয়ের চেহারা সেরকম মেয়ের আচরণ। তার জীবনের প্রথম ও শেষ ভুল ছিল বোধহয় রাজের সাথে সম্পর্কে জড়ানো। যদিও হিয়া প্রথমে চায়নি রাজের মতো একটা বেয়ারা ছেলের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে। টিস করার জন্য হিয়া কলেজের সমস্ত স্টুডেন্টের সামনে রাজকে মেরেও ছিল, কিন্তু কথা থেকে যে কি হয়ে গেল হিয়া জানে না। রাজ ওর পেছনে ঘুরছে প্রায় 1 বছরের মতো। নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেছিল রাজ। আসলে হিয়া তখন বুঝতে পারেনি, সাপ খোলস পাল্টালেও তার বেশ ঠিকই থেকে যায়। সারা দিনের ধকল ক্লান্তিতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল হিয়া। পরের দিন সকালে বৌভাতের অনুষ্ঠান। হিয়া ও তুবার ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গেল 9টা। তুবা আগেই উঠেছে। সে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেল। তারপর উঠল হিয়া। মাথাটা ভার হয়ে আছে তার, চোখ দুটো লাল হয়ে আছে। নিশ্চয়ই ঘুম হয়নি রাতে। অবশ্য তাকে দেখতে খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। এখন একটু কফি না খেতে পারলে হিয়া বোধহয় মরেই যাবে। সে ম্যাচ শরীর নিয়ে উঠল হিয়া। অনেক সময় নিয়ে ফ্রেশ হলো সে। অফ হোয়াইট কালারের একটা জামা পরল সে। সুন্দর করে পরিপাটি হয়ে তবেই বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তেমন কেউ নেই, কয়েকজন গেস্ট ছাড়া। হিয়া এদের কাউকেই চিনে না। সে খুঁজতে লাগলো তুবাকে। মেয়েটা কোথায় গেল কে জানে। হিয়ার ভাবনার মাঝে একজন মধ্যবয়সী মহিলা এসে উপস্থিত হলো ওর সম্মুখে। মিষ্টি হেসে তিনি বললেন, এখন উঠলে? এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। হিয়া অপ্রস্তুত হয়ে গেল। সে তো চেনে না কাউকে। হিয়া হালকা হাসার চেষ্টা করে বলল, ইয়ে, ভদ্র মহিলা এবার বিস্তর হেসে উঠলেন, বললেন, আমি তোমার দুলা ভাইয়ের মা। তুমি তো এখনো খাওনি মা, এই জন্যই অপেক্ষা করছিলাম। হিয়া নাফির মায়ের সঙ্গে ডাইনিং রুমে গেল। সেখানে সকালের নাস্তা করলো সে। রুহি ও রাজ নাকি এখনো ঘুম থেকে ওঠেনি, নয়তো বোনের শ্বশুর বাড়ি এসে বোনকে ছাড়া খাওয়ার ব্যাপারটা ভালো দেখায় না। হিয়া খাওয়ার মাঝে জেনে নিল তুবা ছাদে আছে। লজ্জার খাতিরে তার আর কফি খাওয়া হলো না, তাই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। চঞ্চল হরিণীর মতো দৌড়ে যেতে লাগলো সে। আর সেখানে বাঁধল বিপত্তি। সামনে যে কখন জুনায়েদ নাফি এসেছে সে খেয়ালই করেনি। হিয়া দৌড়াতে দৌড়াতে আচমকা ধাক্কা খেল জুনায়েদের শক্তপোক্ত বুকে। ধাক্কা খেয়ে সে পড়েই যেতে নিয়েছিল, তার আগেই জুনায়েদ হিয়ার হাত টেনে ধরল। হিয়া দুর্ঘটনাবশত আবারও গিয়ে পড়ল জুনায়েদের বুকের উপর। চোখ কি অন্ধ নাকি, দেখতে পান না? আশ্চর্য। তখন হিয়া নাফির বুকের সাথে লেপ্টে আছে। নাফি হিয়াকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। হিয়ার মুখের সামনে আঙ্গুল তুলে বলল, তোমার দেখার দরকার ছিল।
কে আসছে না কে যাচ্ছে। চোখ কপালে রেখে পাকে ভেন উড়াউড়ি করলে ধাক্কা তো খাবে। আমি কি চোখ কপালে রেখে উড়াউড়ি করি? আপনি তো চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করছেন। নিজে আগে চোখ খুলে দেখুন দুনিয়া কোন দিকে যাচ্ছে। কি আশ্চর্য! নাফি আবারও আঙ্গুল বাড়িয়ে দিল হিয়ার দিকে। কিছু বলার আগে হিয়া বলল, আর শুনুন, কথা কথায় এমন আঙুল তুলবেন না একদম। মনে হয় আপনার একারই আঙুল আছে, আর কারো নেই। ঢং। কথাটুকু বলে হিয়া দৌড়ে পালালো ছাদের দিকে। নাফি তাজ্জব বনে দাঁড়িয়ে রইল, তাকিয়ে থাকলো মানুষরূপী একটা ডানাবিহীন পরীর দিকে। হঠাৎ নিচ থেকে নাফিকে ডেকে উঠলেন নাফিসা বেগম, নাফির মা। এই বড় ছেলে খাবি না? নাফি মায়ের দিকে একবার তাকিয়ে আবারও তাকালো হিয়ার যাওয়ার দিকে। এক পলক সেদিকে তাকিয়ে নিচে নেমে এলো সে। ডাইনিং টেবিলে বসলো সকালের নাস্তার জন্য। অনেকক্ষণ বসে থাকার পরও কেউ খাবার নিয়ে এলো না। এতে বিরক্ত হলো নাফি। সে জোরে চেঁচিয়ে বলল, আম্মু, খাবার কই? নাফিসা একটা প্লেটে দুটো শুকনো রুটি আর সামান্য একটু ভাজি এনে সামনে রাখলো নাফির। নাফি এতে অবাক হয়ে তাকালো মায়ের দিকে। আশেপাশে যদিও এখন কেউ নেই, মেহমানরা ছাদে আড্ডা দিচ্ছে আর কেউ কেউ ঘুমাচ্ছে। নাফি চাপা গলায় বলল, আম্মু এসব কে? তুমি জানো না আমি সব খাই না। নাসিমা একবার এদিকে ওদিকে তাকিয়ে বললেন, সতর্কতার সঙ্গে বললেন, এটাই খেতে হবে, আজ থেকে অনুশীলন কর। আশ্চর্য আম্মু, আমি এসব কেন খাবো? তুমি জানো না আমি সকালে এসব খাই না। আমার পরোটা নিয়ে এসো। এ সব কত, তোর লজ্জা করে না মাকে অর্ডার করিস? মা এখানে অর্ডার করার কি আছে? আজ হঠাৎ কি হলো তোমার? তোর লজ্জা থাকা উচিত। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বিবাহ দেখছিস, বউয়ের রান্না খাওয়ার বয়সে মায়ের রান্না খাচ্ছিস, আবার হুকুমও করছিস। সি! নাফি বোকা বনে গেল মায়ের কথা শুনে। সে এতদিন ঢাকায় ছিল, এখন সে বিয়ে শাদির মধ্যে জড়াতে চাইছে না। এটা তো তার মা ভালো করেই জানে। তাহলে এখন আবার কি হলো? নাফি বিরক্ত কণ্ঠে বলল, আম্মু এসব কি কথা বলছো তুমি? ঠিকই তো বলছি। কোথাও দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে? না, দেখিনি। এবার দেখবে সবাই। যাও আবার খাবার নিয়ে এসো। নাসিমা একটা নেকা কান্নার টাইপ কেঁদে বললেন, হায় খোদা, সারা জীবন এদের সংসারে খেটে খুটে এই বয়সে একটু শান্তি করব, সেটাও আমার কপালে নেই। নাফি রাগে আর বসলই না সেখানে। সে উঠে চলে গেল সদর দরজার দিকে। নাসিমার মন তবুও গলল না। সে মৃদু চেঁচিয়ে বললেন, যা যা, যেখানে খুশি সেখানে যা, বিয়েতে রাজি না হওয়া পর্যন্ত তোর খাবার বন্ধ। নাসিমা জানেন এতে কোনো কাজ হবে না, কেননা তার বড় ছেলে এখন আর ছোট নেই। সে খাবারের ভয় দেখালেই তার কথা শুনবে। যদি তাই হতো তাহলে গত 2 বছর ধরে তিনি ওকে বিয়ের কথা বলে যাচ্ছেন, কিন্তু ও কোনো মতেই বিয়ে করবে না। এখন তার নিজের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তবুও নাকি ওর প্রতিষ্ঠিত হওয়ার বাকি আছে। প্রতিষ্ঠিত না হয়ে তিনি বিবাহ করবেন না। বাধ্য হয়েই নাসিমা রাজকে বিয়ে দেন। এতে নাফিরও একটু লজ্জা হবে আর তারও একজন সঙ্গী হবে। কিন্তু রাজের বিয়ে হওয়ার পরও মনে হয় তেমন কোনো লাভ হয়নি। নাফির মন মানসিকতার তো কোনো রকমই পরিবর্তন দেখতে পাচ্ছেন না নাসিমা। এখন দেখা যাক কি হয়। পাত্রী তো তার দেখা আছে, শুধু নাফির রাজি হলেই মিলে গেল। হিয়া ছাদে গিয়ে দেখলো তুবা, তাসরিক সহ রাজের আরও কিছু বন্ধুরা আড্ডা দিচ্ছে। রাজের সকল বন্ধুই হিয়াকে চেনে। ওদেরকে এখানে দেখে হিয়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সে ঝামেলা চাইছে না কোনো। আগে ঠান্ডা মাথায় ভাবতে হবে, তারপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে হবে। এখন সব কিছু হয়ে গেলে তো মজাই শেষ। হিয়া ঘুরে চলে যেতে নিল। ঠিক তখনই ডাকলো তুবা। এই, উঠেছিস? চলে যাচ্ছিস কেন? আয় এখানে আয়। তুবার সাথে সাথে তাসরিফও ডাকলো। ও বেয়ান, আরে ও বেয়ান, চলেন কে, চলে কেন যাচ্ছেন? আসুন না, একটু সুখ দুঃখের গল্প করি। রাজের বন্ধুরা সকলে হিয়ার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই ভেবেছিল হিয়া বোধহয় কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলবে, অথচ এখন দেখছে হিয়া সুন্দর করে সেজে গুজে
সোনা পাউডার লিপস্টিক পরে আছে আর মেয়েটাকে সুন্দরও লাগছে ভীষণ। জিহাদও সেখানে উপস্থিত আছে। হিয়াকে এখানে এভাবে দেখে সবচেয়ে বেশি জিহাদই ঝটকা খেয়েছে। ও সবচেয়ে ভালো জানতো রাজ ও হিয়ার রিলেশনের বিষয়ে আশয় এর যতটুকু ধারণা। হিয়াকে সম্পূর্ণরূপে পটাতে রাজের 1.5 বছরের মতো সময় লেগেছে। আর হিয়া তো মনে হয় লাস্ট 1 বছর ওদের সম্পর্কের সিরিয়াস হয়েছে। তবে হিয়াকে ওই সময়ে দেখলে মনে হতো হিয়া বোধহয় রাজের উপর নির্ভরশীল হয়ে গেছে। রাজ ছাড়া ও বাঁচবেই না, অথচ ওরই কাজিনের সাথে বিয়ে হলো রাজের। তারপরও মেয়েটা কতটা শক্ত। হিয়া শুনল তুবার কথা। সে পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। সেখান থেকে পালিয়ে গেলে ওরা ভাববে হিয়া হেরে গিয়ে পালিয়ে গেছে। না, হিয়া তা হতে দেবে না। সে প্রত্যেকটা বিশ্বাসঘাতককে দেখে নেবে, শোধ সে তুলবে। হিয়া গিয়ে বসলো তুবার পাশের চেয়ারে। বিভিন্ন মজা আনন্দ করতে লাগলো ওরা। তুবা হঠাৎই গান গেয়ে উঠল। এই যে বিয়ে সব ভাবে নিয়েন না, এতগুলো বিয়েন থাকতেও দেখো দেখেন না। তুবার গান শুনে সকলে হো হো করে উঠল। তাসরিক নামের শ্যাম বর্ণের ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুবার দিকে। তুবার গান শেষ হওয়ার পরই সে বুকে হাত দিয়ে জিহাদের কোলের উপরে পড়ল। তুবা লজ্জা পেয়ে মুচকি হাসল। তখন তাসরিক উঠে বসলো নিজ চেয়ারে। নাটকীয় কণ্ঠে বলল, কিসের সাবিনা ইয়াসমিন, কিসের রুনা লায়লা? আমার কাছে তো আমার বেআইন সাহেবই সেরা। বেআইন, আপনার কিছু গান রেকর্ড করে দিন তো। তুবা বলল, কেন? আসলে বউটাও নাই তো, রাতে ঘুম আসে না। আপনার এই গান শুনলে নিশ্চিত আমার 3 দিনের আগে ঘুম ভাঙবে না। দুপুরের দিকে হিয়াদের বাড়ি থেকে মেহমান এলো রাজদের বাড়িতে। আজকে বৌভাতের অনুষ্ঠান, তাই হিয়ার মা হেলেনাও এলেন। তারা এসেছে প্রায় আধ ঘন্টা হয়েছে, কিন্তু হিয়াকে তিনি দেখতে পাচ্ছেন না। কোথাও খুঁজে পাচ্ছে না হিয়াকে। যদিও তিনি খুঁজেননি ভালো করে। তিনি তো এসেই রুহির রুমে ঢুকেছেন আর বের হননি। তিনি রুহির সাথে কথা বলছেন। এমন সময় হিয়া এসে পেছন থেকে জড়িয়ে ধরল হেলেনাকে। হেলেনার চোখ দুটো ধরল সে। হেলেনা বুঝলেন তার মেয়ে এসেছে। তিনি আদুরে কণ্ঠে বললেন, আমার মায়ের স্পর্শতেই তো বুঝতে পারি সে এসেছে। কেমন আছে আমার সোনা? হিয়া খুশি মনে মায়ের প্রশ্নের উত্তর দিতেই যাবে, তার আগেই চোখ গেল রুহির দিকে। ঠোঁট দুটো বেঁকে কেমন বিরক্ত দৃষ্টিতে তাকিয়েছে ওদের দিকে। হিয়াকে তাকাতে দেখেই সাথে সাথে মুখের ভাব মূর্তি পরিবর্তন করে ফেলল সে। মুখে হাসি হাসি ভাব এনে তাকালো ওদের দিকে। আস্তে আস্তে রুহির আসল রূপ প্রকাশ পাচ্ছে হিয়ার নিকট। আজ রুহির যেই রূপটা দেখছে এটাই ওর আসল চেহারা। শুধুমাত্র মানুষের নিকট দেখানোর জন্যই মুখোশ পরে থাকে সে। হিয়া যদি এসব আগে বুঝতো তাহলে হয়তো তার জীবনে এমন বিপর্যয় কখনোই নেমে আসতো না। কিন্তু আফসোস, হিয়া বুঝতে পারেনি। অথচ আমাদের আশেপাশে এমন অহরহ বন্ধুরূপী কালসাপ ঘুরছে, কিন্তু আমরা দেখতেই পারছি না। ওরা আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা হয়তো অপেক্ষায় আছি প্রকৃতির বিচারে, কিন্তু প্রকৃতি কি সব সময় বিচার করে? আর করলেও কি তা আমরা দেখতে পাই না। হিয়া সব চিন্তা বাদ দিয়ে মায়ের কাছে গেল। হেলেনার কপালে চুমু এঁকে দিয়ে বলল, মিস ইউ আম্মু। হেলেনাও মেয়ের কপালে চুমু খেয়ে বলল, মিস ইউ টু বাচ্চা। মা ও মেয়ের সুন্দর মুহূর্তের জলে পুড়ে যাচ্ছে রুহি। হিয়াকে নিয়ে সবার এই আদিক্ষেতাই পছন্দ নয় তার। রুহি বলল, তোমরা এমন করছো যেন বিয়ে আমার না হিয়ার হয়েছে। হিয়া রুহির মজা নিতে বলল। আপুটা বোধহয় জেলাস। মেয়ের কথায় হেসে উঠলেন হেলেনা। তিনি রুহিকে বুকে টেনে নিয়ে বললেন, জেলাস কেন হব? আমার রুহিমাকে কি আমি কম ভালোবাসি? রুহি এবারও খুব একটা খুশি হলো না। সে চোখ মুখ কালো করেই থাকলো হেলেনার কাছে। তা দেখে হিয়া বিড়বিড় করে বলল, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি কুত্তার লেজও কখনো সোজা হয় না। বাড়ি এখন মোটামুটি ফাঁকা। বৌভাত হয়ে গেছে, তাই আত্মীয় স্বজন সবাই চলে গেছে। এখন শুধুমাত্র হিয়া ও তুবা হচ্ছে মেহমান। আর রুহির তো এখন এটা নিজেরই বাড়ি। রাতের খাওয়া দাওয়া শেষ সবার।
রাত তখন প্রায় 10টা। হিয়া রুহির সামনে থাকতে ভালো লাগছে না, তাই সে ছাদে এলো। পরনে তার সবুজ রঙের জামা, লম্বা চুলগুলো বেনুনি গাঁথা, সেগুলো পেছনে ঝুলছে। হিয়া ছাদের রেলিং ধরে আকাশের পানে তাকিয়ে আছে আর গুনগুন করে গান গাইতে লাগলো। কে বাঁশি বাজায় রে, আমার মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। হিয়া গানের মধ্যে শুনতে পেল কারো হাতের তালির শব্দ, তবে সে সেদিকে ভ্রুক্ষেপ করল না। আপন সুরে গেয়ে গেল মিষ্টি ওই গানটি। এমনিতেও মেয়েটার কণ্ঠও দারুণ, গান বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। আগে জানতাম মানুষ ছ্যাঁকা খেলে দুঃখের গান গায়, আজ প্রথম দেখছি কেউ ছ্যাঁকা খেয়ে রোমান্টিক গান গাইছে। হিয়া পুরুষালী কণ্ঠ শুনে বুঝতে পারল এটা রাজের সাথে কথা বলার ইচ্ছা অথবা রুচি, দুটারই কোনোটাই নেই হিয়ার। এজন্য সে রাজকে সম্পূর্ণ ইগনোর করল। রাজ এসেছে দেখে সে অন্যদিকে ঘুরে চলে যেতে নিল, কিন্তু তা হতে দিল না রাজ। হিয়া চলে যাওয়ার আগেই রাজ হিয়ার হাত টেনে ধরল। প্রথম দফায় ঘাবড়ে গেল হিয়া, কিন্তু পরক্ষণেই অন্য হাত দিয়ে ঠাস করে এক চর বসিয়ে দিল রাজের গালে। ব্যাপারটা খুবই দ্রুত ঘটেছে। না হিয়া চর মারার জন্য প্রস্তুত ছিল, না রাজ চর খাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কাজ যেহেতু ঘটে গিয়েছে তাহলে আর কি করার। হিয়ার চরে খেপে গেল রাজ। সে হিয়ার হাত টেনে ধরল, এক ঝটকায় নিজের সামনে নিয়ে এলো। তারপরও হঠাৎ করে আক্রমণ করে বসলো হিয়াকে। রাজ হিয়ার গলা চেপে ধরল, অগ্নি চক্ষু নিয়ে বলল, তোর তেজ এখনো মরেনি তাই না? এত বড় শখ খাওয়ার পর তুই বেঁচে আছিস কিভাবে? বলতেই হয় কই মাছের প্রাণ তোর। হিয়া রাজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু শক্ত হাতের কাছে পেরে উঠল না সে। এই জন্যই খানিকটা থুতু মেরে দিল রাজের মুখের উপর। এটাও অপ্রত্যাশিত ছিল রাজের কাছে। হিয়ার এমন কাজে রাজ ছেড়ে দিল হিয়াকে, তবে নিজের এক হাত দিয়ে হিয়ার এক হাত সে শক্ত করে ধরে রাখলো আর অন্য হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে নিজের মুখটা পরিষ্কার করে নিল। যা দেখে হিয়া তাচ্ছিল্য হেসে বলল, কোনো লাভ নেই ধুয়ে মুছে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। রাজ আবারও হিয়াকে মারতে নিল, কিন্তু এবার আর তা হতে দিল না হিয়া। রাজ কিছু করার আগেই ও শক্ত কণ্ঠে বলল, খবরদার, ভুলেও এই কাজ করার সাহস দেখাবি না। তোর লজ্জা করছে না? নিজে বউ রেখেও এখানে অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছিস। রাজ হিয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। হিয়াকে ব্যথা দেওয়ার জন্যই ধরেছে, তবে হিয়া ব্যথা পেলেও চেপে গেল। দাঁতে দাঁত চেপে একদম স্বাভাবিকভাবে তাকিয়ে রইল রাজের দিকে, যেন ওর কিছুই হচ্ছে না। রাজ যখন দেখলো হিয়াকে ব্যথা দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন ও পাগলের মতো করতে লাগলো। শুধুমাত্র তোকে কষ্ট দেব বলেই আমি আমার জীবনের 3 বছর নষ্ট করলাম। এই এত শান্ত আছিস কিভাবে? তোর এই শান্ত আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। মনে আছে তোর ভরা ক্যাম্পাসে তুই আমাকে মেরেছিলি? আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোকে কষ্ট দিয়ে তোর জীবন জাহান্নামে পরিণত করব আমি। জেহাদের সাথে বাজিও ধরলাম তোকে নিয়ে। ঠিক করলাম তোর সাথে প্রেমের অভিনয় করে তোকে ধোঁকা দেব, আর সেটা করতে গিয়েই আমরা 3টা বছর লেগেছে হিয়া। আমি তো বাজিতে জিতে গেছি হিয়া, কিন্তু তুই তুই তো একদম ঠিক আছিস। তোকে তো কষ্ট দেওয়া হলো না। কিভাবে? হ্যাঁ কিভাবে বল, কিভাবে ঠিক আছিস তুই? হিয়া রাজের উত্তরে কিছুই বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। এটা সত্যি সে গত 1 বছরে রাজের প্রতি কিছুটা দুর্বল হয়েছে। মানে রাজকে ভালোবেসেছে আর কি, আর সে তো রক্ত মাংসের মানুষ। তাই হিয়ারও কষ্ট হলো, ভীষণ কষ্ট পেল সে। মনটা ভেঙে খান খান হয়ে গেল। শুধুমাত্র প্রতিশোধ নিতে আর বাজিতে জিততে তার সাথে এমন খেলা খেলল। মানুষ এমনও হয়। হিয়ার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ দেখার আগে তা মুছেও ফেলল হিয়া। না, এই কাপুরুষের সামনে কিছুতেই কান্না করা যাবে না। তার ভালো থাকাই হচ্ছে এদের হারানোর সবচেয়ে বড় অস্ত্র। হিয়া শক্ত কণ্ঠে বলল, শুনেছিস কখনো শকুনের দোয়াতে গরু মরতে? তো সেই রকমই তোরা যা খুশি কর, আমাকে ভাঙা অতটাও সোজা নয়। আর শুনে রাখ, আমি কষ্ট না পেলেও প্রতিশোধটা আমি নেবই। সেটার জন্য প্রস্তুত থাক আপাতত। রাজ হেসে উড়িয়ে দিল হিয়ার কথা, বলল, ওলে বাবা, আমি ভয় পাইছি, ভয়ে মুতে দিয়েছি। হিয়াপুর রেগে গেছে, প্রতিশোধ নেবে। আল্লাহ, কোথায় পালাবো?
কিছুক্ষণ এরকম ঠাট্টা করে পরক্ষণে রাত চোখ মুখ কঠিন করে ফেললো, হিয়ার দিকে আঙ্গুল তুলে বলল, তোকে আমি প্রাণে না মারলেও এমনভাবে মারবো যাতে তুই নিজেই মরে যাস। হিয়াও পাল্টা জবাব দিল, কি করবি তুই? তুই আর তোর বউ আমার চুলটাও ছিঁড়তে পারবে না। তাছাড়া তোর সাথে আমার এত গভীরে সম্পর্ক হয়নি যে তুই চলে গেছিস তাই আমি মরে যাব। হিয়া, আই সোয়ার, যেভাবেই হোক তোর এই দিমাগ আমি ভেঙে ফেলবো, আই সোয়ার। হিয়া তাচ্ছিল্য হেসে বলল। আচ্ছা, তোর সব কথা বিশ্বাস করব, তুই শুধু একটা কাজ কর। রাজ অবাক হয়ে বলল, ঠিক আছে। মুখ খোলা রেখে আব্বা ডাক, আই মিন গালহা করে আব্বা ডাক। রাজ কিছু বলতে যাবে তার আগেই ওর ফোনে কল এলো। এজন্য আপাতত ও হিয়াকে ছেড়ে ফোনের দিকে মনোযোগ দিল। ইম্পর্টেন্ট হওয়ায় রাজ হিয়ার দিকে একবার তাকিয়ে চলে গেল নিচের দিকে। রাজ চলে যেতেই হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে সব কিছুর জন্য ওর বেশ খারাপই লাগলো। ওদের ধোঁকা দেওয়ার জন্য কি আর কেউ ছিল না? বেছে বেছে ওকেই ঠকাতে হলো। হিয়ার আক্ষিদয় ভিজে এলো। তবে উপরওয়ালার কাছে তার লাখোবার শুক্রিয়া, রাজের মতো কাপুরুষ তার জীবন থেকে আগে ভাগেই বিদায় হয়েছে। কিছুক্ষণ পর হিয়াও প্রস্থান করলো সেখান থেকে। রাজ বা হিয়া কেউই খেয়াল করলো না ওদের কথা কেউ একজন সম্পূর্ণ শুনেছে। বিরক্তি আর রাগ নিয়ে হিয়ার কেটে গেল আরও একদিন। আজকে ওদের ফেরার পালা। সকাল 8টা বাজে। হিয়া আজকে সবার আগে উঠল। মেয়েটা এমনিতেও ভারী লক্ষ্মী। সে উঠে একটু হাঁটাহাঁটি করছিল, কিন্তু যখন দেখলো নাফির মা একা হাতে রান্না বান্না করছে তখন সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। আন্টি আসবো? নাসিমা হিয়াকে দেখে অবাক হলেন, মিষ্টি হেসে বললেন, তুমি এখানে কেন আম্মু? এই তো একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করি। হিয়ার এমন কথাতে নাসিমা বেশ ইমপ্রেস হলেন। তিনি হিয়ার গাল টেনে দিয়ে বললেন, লক্ষ্মী মেয়ে একটা, আমাকে হেল্প করা লাগবে না, তুমি বসো এখানে। নাসিমা তখন মাংস রান্না করছে। সব কাজের বুয়া করে দিলেও রান্নাটা তিনি করেন, এখনও সেটাই করছিলেন। তবে হিয়ার ওইটুকু কথায় তিনি ভীষণ খুশি হচ্ছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হিয়া নাসিমার কথা শুনে পাশেই একটা চেয়ারে বসলো। আন্টি আপনিও চলুন না আমাদের সাথে, আমাদের বাড়িতে। তুমি বলছো আর আমি যাব না তাই হয় নাকি? তবে আজকে যেতে পারবো না মা, খুব শীঘ্রই যাব, আর তোমাকে আমার বাড়িতে আনার বন্দোবস্ত করে আসব। শেষের কথাটুকু তিনি আস্তে আস্তে বললেন, যা হিয়ার কান পর্যন্ত এলো না।